আসসালামু আলাইকুম। গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগের কয়েকটি ভিডিওতে এই অধ্যায়ের থিওরি এবং গতির সমীকরণ সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গতির সমীকরণ প্রয়োগ করে সহজেই গাণিতিক সমস্যা সমাধান করা যায়। এরপর কয়েকটা টাইপে ভাগ করে গতির গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগের ক্লাসগুলো তোমরা মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে সেই ক্লাসগুলো দেখে তারপর এই ভিডিও দেখার অনুরোধ রইল। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা হলো ছক সম্পর্কিত গাণিতিক সমস্যা। এই টাইপের প্রশ্ন নিয়মিত বোর্ড পরীক্ষায় এসে থাকে। এখন আমরা ছকের গাণিতিক সমস্যা কি ধরনের হয় তা দেখব এবং সমাধান করে দেব ইনশাআল্লাহ। চলো দেখা যাক। বোর্ডে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ। এখানে বেগ বনাম সময় একটা ছক দেওয়া আছে। এই ছক থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। তো কি ধরনের প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর সমাধানটার দিকে যাবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের যে ঘরগুলো আছে সেখানে বেগ ভি দেওয়া আছে এবং ব্র্যাকেটের মধ্যে মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগের এককটা বলা আছে, এবং নিচের ঘরটাতে আছে হচ্ছে সময় এবং সময়ের একক এই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড। তো এখানে বেগের মান হচ্ছে 0.48885, অর্থাৎ বেগের বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নিচে সময়ের ঘরে আমরা দেখছি যে সময়টা আস্তে আস্তে প্রত্যেক ঘরে 3 সেকেন্ড 3 সেকেন্ড করে বেড়ে যাচ্ছে। তো এই ধরনের ছক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি। 1 নম্বর প্রশ্নটা একটু দেখো। এখানে আছে ছক হতে ত্বরণ নির্ণয় করো। তো এই জায়গাতে বেগের পরিবর্তন ছিল সেটা আমরা আগেই লক্ষ্য করেছিলাম। তো বেগের মান দেখো প্রথম দিকে একটু বাড়ছিল, তারপরে মাঝখানে গিয়ে একটু স্থির, তারপরে আবার বেগের মান কমে গেছে। তাহলে বেগ যেখানে বৃদ্ধি সেই অংশটা ত্বরণ, তো সেই অংশ থেকে আমার ত্বরণের মানটা বের করে দেখাতে হবে। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্ন খেয়াল করি, এখানে আছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এইখানে যে এই বস্তুটা বা যানবাহনটা 0 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড ধরে চললো, এই 15 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে। তারপরে আছে ছকের আলোকে লেখচিত্র অঙ্কন এবং ঢাল নির্ণয়। এটা একদম শেষে আমরা লেখচিত্র কিভাবে আঁকা যায় এবং ঢাল নির্ণয় করার পদ্ধতি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে যদি আমরা প্রথম অংশের দিকে একটু আসি, ছক হতে ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণের অংশটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর ত্বরণের সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো। তো দেখি যে এই জায়গাটাতে যদি আমরা প্রথম দিকে লক্ষ্য করি, সময় শুরু হচ্ছে 0 থেকে এবং বেগও শুরু হচ্ছে 0 থেকে। তার মানে আদি বেগ ছিল এই বস্তুটার ক্ষেত্রে বা যানবাহনটার ক্ষেত্রে 0, তারপর বেগ বাড়ছে 0 থেকে 4, 4 থেকে 8, তারপর 8 এর পরে আবার 8। তার মানে এই অবস্থাতে গিয়ে বস্তুটা বা যানবাহনটা সমবেগে চলা শুরু করে দিয়েছে। তো প্রথম অংশে আমাদের বেগের বৃদ্ধি ছিল, এই অংশটাতেই মূলত ত্বরণতা ঘটেছে। তো এই অংশ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, অর্থাৎ 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত যেখানে বেগের বৃদ্ধিটা আমরা লক্ষ্য করতে পারছিলাম। তো এখানে যদি আমরা একটু সাইড নোট করি, এখানে কি কি দেওয়া আছে একটু আমরা লক্ষ্য করব। দেওয়া আছে প্রথম 6 সেকেন্ডে আমাদের ত্বরণটা ঘটেছে এখানে। তাহলে আমরা লিখে ফেলি এখানে প্রথম 6 সেকেন্ডে। ওকে, তাহলে প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা আদি বেগ চিন্তা করি, তাহলে আদি বেগ ইউ ইকুয়ালস 0। আমরা দেখেছিলাম প্রারম্ভিক বেগ ছিল হচ্ছে 0। তারপর যদি আমরা 6 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ চিন্তা করি, তাহলে ষষ্ঠ সেকেন্ডের সময় বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে আমাদের শেষ বেগ হলো v ইকুয়ালস 8 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের সময় ব্যাপারটা আসবে। তো সময়টা হচ্ছে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে সময় t ইকুয়ালস 6 মাইনাস 0, মানে এই মাঝখানের সময়ের পার্থক্যটা আমরা দেখালাম। তাহলে এই মিডিলের টাইমটা পাওয়া যাবে। সবসময় 0 সেকেন্ড থেকে শুরু নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করে দেখানোটা বেশি নিরাপদ। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পাচ্ছি হচ্ছে 6 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের কাছে ইনফরমেশন আছে হচ্ছে ইউ, ভি এবং টি। আমাদের বের করতে হবে ত্বরণ। আমরা জানি ত্বরণ A equals v minus u divided by t। তো v এর মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, মাইনাস u এর মান এখানে হচ্ছে 0 আর t এর মান হচ্ছে 6। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই 1.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই যানবাহনটা বা এই বস্তুটা প্রতি সেকেন্ডে 1.33 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি করছিল প্রথম 6 সেকেন্ড ধরে। এটাই হচ্ছে এই অবস্থায় এই ছকটা থেকে ত্বরণ। আমরা যদি ত্বরণের কথা শুধু বলি তাহলে এইটুকুই আমাদের বলতে হবে, কারণ এর পরবর্তী অবস্থায় গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে বেগ
সাম্যাবস্থায় ছিল, মানে হচ্ছে সমবেগে চলছিল, এবং শেষের দিকে গিয়ে বেগটা কমে যাচ্ছিল, তাহলে ত্বরণ বলে শুধুমাত্র আমাদের এই অংশটা নিয়ে কথা বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা এটাকেই আনসার বলে দিতে পারি। এবার যদি আমরা 2 নম্বর অঙ্কের দিকে খেয়াল করি, তাহলে এখানে প্রশ্ন করেছিল মোট অতিক্রান্ত দূরত্ব কত বা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমাদের 3টা অংশে এখানে দূরত্বটা বের করতে হবে, কারণ প্রথম 6 সেকেন্ডে আমরা এখানে দেখছিলাম হচ্ছে ত্বরণ, তার পরবর্তী 6 থেকে 12 সেকেন্ড এই মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সমবেগ। এরপরে শেষের আবার 12 থেকে 15 এই 3 সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে বস্তুটার বেগ কমে যাচ্ছিল। তাহলে যেহেতু এখানে সমবেগ, ত্বরণ, মন্দন 3টাই আছে, তাহলে 3টা ভিন্ন ভিন্ন অংশে আমাকে এখানে ক্যালকুলেশন গুলো করতে হবে। তো আমরা শুরু করি। তো এই জায়গা থেকে আমরা কিন্তু 1 নম্বর প্রশ্ন থেকে কিন্তু ত্বরণের অংশের ত্বরণটা বের করে রাখছি, এটা আমাদের পরবর্তী 2 নম্বর অঙ্কের জন্য কাজে লাগবে। তো এই জিনিসটা আমরা ডান দিকে একটু লিখে রাখবো। আমরা লিখে রাখি এখানে ত্বরণ A equals 1.33। আচ্ছা, আমরা একটু লিখে রাখতে পারি যে 1 হতে পাই, ছোট করে লিখে রাখি 1 হতে পাই। ওকে, তো এই জায়গাটাতে প্রথমত আমার যেটা কাজ সেটা হচ্ছে, যেহেতু ত্বরণ আমরা প্রথম অংশে জানি প্রথম 6 সেকেন্ডের, তাহলে এই ত্বরণের মাধ্যমে প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবো। এরপর 6 থেকে 12 সেকেন্ড এই মাঝখানে যে সমবেগ আছে এটার দূরত্ব বের করব, এবং শেষে 12 থেকে 15 সেকেন্ডে যে এখানে মন্দনটা ঘটেছিল এই অংশের দূরত্ব আলাদাভাবে বের করব, করে 3টা দূরত্ব যদি আমরা যোগ করে দিই তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ যেহেতু আমাদের জানা আছে, তাহলে আমরা এই ত্বরণের হেল্প নিয়ে প্রথম 6 সেকেন্ডের দূরত্ব বের করে ফেলি। তাহলে প্রথম 6 সেকেন্ডের হিসাবটা আমরা একটু লিখে ফেলি। প্রথম 6 সেকেন্ডে আমরা s বের করব। তো যেহেতু এখানে 3টা অংশে দূরত্ব বের হবে, আমরা প্রথম অংশের জন্য s1, দ্বিতীয় অংশের জন্য s2 এবং তৃতীয় অংশের জন্য s3 ব্যবহার করব। তাহলে আমরা এখানে s1 লিখি। s1 equals ut plus half a t square। তো এই ক্ষেত্রে আমরা এটাকে u1 ধরলাম, এবং সময়ের ক্ষেত্রে সময়টাকে আমরা t1 ধরবো, এবং a1 এবং t1 এভাবে আমরা হিসাবগুলো করব। প্রথম অংশ বোঝানোর জন্য সবার মধ্যে আমরা এখানে একটা করে 1 দিয়ে এটাকে সেপারেট করছি। তো এই জায়গাটাতে যদি আমরা মানগুলো বসাই এখন, তো প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে আমরা আদি বেগ দেখতে পাচ্ছি 0, তাহলে u এর মান হয়ে যাচ্ছে 0 ইনটু t1 এর মান, মানে হচ্ছে প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে t এর মান হচ্ছে আমাদের এখানে 6 প্লাস হাফ a এর মান আমরা এই জায়গাটাতে আগে থেকে পাইছিলাম 1 নম্বর প্রশ্ন থেকে সমাধান করতে গিয়ে। তো এখানে এটার মান হচ্ছে 1.33 ইনটু t এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 প্লাস হাফ ইনটু 1.33 ইনটু 36। তাহলে এই 0 এর ভ্যালু থাকলো না, তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি হাফ ইনটু 1.33 ইনটু 36 গুণ করলে আমরা পাই 23.94 মিটার। তাহলে আমরা এখানে প্রথম 6 সেকেন্ডে পেলাম মোট, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পাচ্ছি হচ্ছে 23.94 মিটার। এখন আমরা করব কি, এখানে 6 থেকে 12 সেকেন্ডের যে সমবেগের অংশটা ছিল সেই অংশের আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। আমি একটু চিহ্নিত করে রাখলে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে। আমরা এই 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমরা পাইছিলাম হচ্ছে ত্বরণ, 6 থেকে শুরু করে আবার 12 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে সমবেগ, আবার এই 12 থেকে শেষ 15 সেকেন্ড অর্থাৎ শেষ 3 সেকেন্ডে আমরা পাইছিলাম হচ্ছে মন্দন। তো প্রথম ত্বরণের অংশের দূরত্ব বের করা শেষ। এবার আমরা এই মাঝখানে যে সমবেগের অংশটা ছিল সেই অংশের জন্য দূরত্ব বের করব। তাহলে এখানেও কিন্তু আমরা সময়ের মানটা, যদি আমরা দ্বিতীয় অংশে আসি, এখানে আমাদের t এর মান, সময়টা ছিল হচ্ছে, আমরা একটু লিখে রাখি, সময় t ইকুয়ালস ছিল হচ্ছে 6 মাইনাস 0, মানে হচ্ছে 6 সেকেন্ড। দ্বিতীয় অংশে যদি আমরা আসি, মানে পরবর্তী 6 সেকেন্ডে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সময় হচ্ছে 6 সেকেন্ড, তাহলে এখানে t এর মান, আমরা t2 এর মান সরাসরি আমরা এখানে, আচ্ছা বিয়োগ করে যদি দেখাই তাহলে এভাবে দেখাতে পারি যে 12 মাইনাস 6 ইকুয়ালস 6 সেকেন্ড। এবং এই ক্ষেত্রে হচ্ছে সমবেগের মান হচ্ছে এখানে 8, তাহলে আমরা সরাসরি v ইকুয়ালস বেগ, v ইকুয়ালস লিখে রাখতে পারি 8। আচ্ছা, তো আমরা সমবেগের ক্ষেত্রে সূত্র জানি হচ্ছে s ইকুয়ালস vt, তাহলে আমরা এখানে লিখব পরবর্তী
6 সেকেন্ডে, তাহলে S2 দ্বারা চিহ্নিত করি আমরা এটাকে, তাহলে V2, আচ্ছা আমরা এটাকে V2 লিখব চেনার সুবিধার জন্য, V2 T2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে V2 এর মান 8 ইন্টু T2 এর মান হচ্ছে 6, তাহলে পাওয়া যাচ্ছে মোট 48 মিটার। তাহলে প্রথম 6 সেকেন্ডে 23.94 এর পরে দ্বিতীয় 6 সেকেন্ডে এই বস্তুটা বা যানবাহনটা 48 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে প্রথম দুটি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করা শেষ। এখন আমরা শেষ অংশ নিয়ে কাজ করব। তো দেখি কিভাবে করা যেতে পারে। তাহলে 12 সেকেন্ড পর্যন্ত যেহেতু আমাদের হিসাব শেষ, এখন আমরা 12-র পরে এই এখানকার 3 সেকেন্ড নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি শেষ 3 সেকেন্ডে। তাহলে এখানে টি এর মান আমরা আগে লিখে রাখতে, T3 সমান হচ্ছে 15 - 12 ইকুয়ালস হচ্ছে 3 সেকেন্ড। তো এই ক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন আছে। আমরা দেখতে পাচ্ছিলাম 12 সেকেন্ডের বেলায় বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এবং 15 সেকেন্ডের বেলায় বেগটা আছে এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগ কমে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি বেগের মান যেহেতু পরিবর্তন, তার মানে আদি বেগ এবং শেষ বেগ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে আমরা একটু আদি বেগ, এই ক্ষেত্রে আদি বেগটা কত হচ্ছে, 12 সেকেন্ড থেকে যেহেতু শুরু, তাহলে আদি বেগটা হবে 8 আর 15 সেকেন্ডে গিয়ে শেষ, অর্থাৎ শেষ বেগ হবে 5। আমি এটা লিখে রাখছি একটু। তাহলে আদি বেগ u3 ইকুয়ালস হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ v3 ইকুয়ালস হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো এখন যেহেতু এখানে আদি বেগ শেষ বেগের ব্যাপার স্যাপার আছে, তাহলে এই ক্ষেত্রে s বা দূরত্ব বের করতে চাইলে অবশ্যই আমাদের ত্বরণের মান জানা লাগবে। তো এখানে ত্বরণের মান দেওয়া নাই, আমরা আগের অঙ্কেও আমরা ত্বরণের মান বের করতে পারিনি বা প্রয়োজন হয়নি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ত্বরণের মানটা বের করে নেওয়া, তারপর ওই ত্বরণের মানের হেল্প নিয়ে আমরা সামনে যেই এসটা আসবে, S3 এর মান সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি A3 লিখছি আমরা এখানে, তৃতীয় পার্টের জন্য সবগুলোতে আমি 3 দিয়ে চিহ্নিত করলাম। তাহলে A3 হবে তাহলে আমাদের V3 - U3 ডিভাইডেড বাই T3। তাহলে V3 এর মান আমাদের এখানে হচ্ছে 5 মাইনাস U3 এর মান হচ্ছে 8 ডিভাইড বাই T3 এর মান হচ্ছে 3। তাহলে 5 - 8 মানে হচ্ছে -3 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি এটা হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে ত্বরণের সূত্রের মাধ্যমে ত্বরণ বের করলাম এবং তার মান নেগেটিভ পাইছি, সুতরাং এটাকে আমরা মন্দন বলতে পারি। এবং একটা কথা তোমাদের এখানে মাথায় রাখতে হবে, যখন আমরা মন্দন শব্দটা উচ্চারণ করব তখন আর এই মাইনাস চিহ্নটা বলা যাবে না। ত্বরণ বললে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সমস্যা নাই, কিন্তু মন্দন বললে শুধু আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই ত্বরণের মান নিয়ে আমরা S3 এর মানটা বের করব। তাহলে এখন S3 ইকুয়ালস U3 T3 প্লাস হাফ A3 T3 হোল স্কয়ার। তাহলে U3 এর মান কত আমাদের এখানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, T3 এর মান ছিল হচ্ছে 3 সেকেন্ড প্লাস হাফ ইন্টু A3 এর মান আমরা পাইছি হচ্ছে -1 আর T3 এর মান হচ্ছে এখানে 3 স্কয়ার। তাহলে এখানে 3 × 8 = 24 প্লাস, সরি আমরা এই -1 দিয়ে গুণ করলে একবারে মাইনাস লিখতে পারি এখানে। তাহলে -1 আর হাফ গুণ করে দিলে -1/2 হয়ে যায়, এখানে হাফ ইন্টু 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 24 - 9/2। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা মান ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চাই, সেক্ষেত্রে এটার মান হবে হচ্ছে 19.5 মিটার। তাহলে আমরা এখানে S1, S2 এবং S3 তিনটার মানই পেয়ে গেছি। এখন যদি আমরা এই তিনটার মান যোগ করি তাহলে আমরা টোটাল দূরত্বটা বের করে ফেলতে পারবো। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়ালস S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান ছিল 23.94
S2 এর মান ছিল 48 প্লাস S3 এর মান হচ্ছে 19.5। তাহলে সবগুলো যোগ করলে পাওয়া যায় 91.44। এটাই হচ্ছে আমাদের এই শক থেকে প্রাপ্ত মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে তোমরা এখানে মিটার দিয়ে আনসার বলে দিতে পারো। ওকে, তো এখানে একটা কথা আমি একটু বলে রাখি যে তোমাদের অনেকেরই এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। সেটা হচ্ছে যে তোমরা সব সূত্রগুলো জানো, থিওরিও জানো, একটা অঙ্ক দেখার পরে তোমাদের মাথায় আসে না কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তো সেই ক্ষেত্রে সমাধান কি? সেক্ষেত্রে সমাধান হচ্ছে তোমরা যখন একটা অঙ্ক সামনে দেখবা, ওই অঙ্ক থেকে যে ধরনের ডেটাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা এইভাবে দেওয়া আছে বা এখানে লিখে সাইডে নোট করে নিবা সিম্বল সহ, মানে এখানে টি ইউ ভি এর মাধ্যমে যেভাবে আমরা দেখাইছি এভাবে লেখার পরে, এবং কি বের করতে হবে তোমাকে এখানে যদি আমরা ইচ্ছা করি ধরো লিখে দিলাম যে ধরো আমাকে এস বের করতে হবে দূরত্ব, তাহলে এস ইকুয়ালস হোয়াট এভাবে লিখে রাখলাম। তখন আমরা কিন্তু বুঝতেই পারছি যেহেতু এই ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং এই এসটা বের করতে হবে, তাহলে এস ভি ইউ টি এগুলোর মধ্যে সম্পর্কিত যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 99% বলা যেতে পারে। তাহলে এইভাবে তোমরা যখন উঠায় নিবা যে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে আর এটা আমাকে বের করতে হবে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা কোন সূত্র দিয়ে অঙ্কটা করা লাগবে। এভাবে চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে যদি আমরা 3 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি, তাহলে এখানে বলা হচ্ছে ছকের আলোকে লেখচিত্র অঙ্কন করে ঢাল নির্ণয় করো। তো ছকের আলোকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তারপর ঢাল বের করতে হবে। তো লেখচিত্র যেহেতু বোর্ডে এঁকে দেওয়া হয়তো সম্ভব না, আমরা এই ক্ষেত্রে তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে করা যায় সেই টেকনিকটা বলে দিব এবং ঢাল বের করার ব্যাপারটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। যদি এখানে আমরা একটু হালকা করে একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি, তাহলে এখানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, যেহেতু এখানে সময় এবং বেগ নিয়ে কাজ করা হচ্ছে, তো সময়ের মান সবসময় ধনাত্মক, তার মানে আমরা বুঝতে পারছি যে ডান দিকে যাবে এক্স অক্ষ বরাবর, আর বেগের মানটা এখানে ধনাত্মক আছে সবগুলোর ক্ষেত্রেই, তার মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাবে। তার মানে প্রথম চতুর্ভাগে আমরা সবগুলো মান পেয়ে যাব। তো একটু প্রথম চতুর্ভাগে আমরা কিছু ঘর এঁকে নিই। এটা হচ্ছে 1 2 3 4, এদিকে আমরা 4 পর্যন্ত যাব। 1 2 3 4। ওকে, আমরা দুই একটা মান একটু বসে তোমাদেরকে দেখাবো আসলে কিভাবে করতে হয়। তাহলে এই জায়গায় যদি আমরা প্রথমে একদম চিন্তা করি, যখন সময় শূন্য ছিল তখন বেগের মানও শূন্য, তার মানে এটা মূল বিন্দু। এক্স অক্ষ বরাবর কোনো সরণ নাই, ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নাই, সুতরাং এটা মূল বিন্দু, মানে ও দিয়ে যেটাকে চিহ্নিত করা হয়। এরপর যদি আমরা দেখি যখন সময় 3 সেকেন্ড তখন বস্তুটার বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে সময়টা এখানে থেকে 3 সেকেন্ড এই বরাবর, তখন এর বেগ হয়ে গেছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে এই বরাবর এসে আমাকে এখানে গিয়ে উঠতে হচ্ছে। একইভাবে যদি আমরা এর পরের ঘরে যাই, তাহলে যখন সময় 6 সেকেন্ড তখন বেগটা হয়ে গেছে 8, মানে এরকম কোন জায়গায় একটা এই মানটা পাওয়া যাবে। যাই হোক, আমরা ওদিকে আঁকতে যাব না। তাহলে এইভাবে তোমরা কি করবা, যে সময়ের মানটাকে এক্স অক্ষ বরাবর বসাতে হবে অবশ্যই, এবং বেগের মানটাকে অবশ্যই তোমাকে ওয়াই অক্ষ বরাবর বসাতে হবে। এই বসানোর পর তোমরা এই টি এর মানকে হচ্ছে এক্স এর মান বা ভুজ এবং ভি এর মানটাকে কোটি ধরে তোমরা ছক কাগজে বসায় দিবা। এরপর তোমার লেখচিত্র রেডি হয়ে গেল। এবার এই লেখচিত্র থেকে তোমাদের ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার উপায় হচ্ছে, একদম যদি সহজে মনে রাখার জন্য তোমরা চেষ্টা করো, তো সেই ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো এইভাবে, ঢাল ইকুয়ালস রাইজ ডিভাইডেড বাই রান। তার মানে এই রেখাটা, যে রেখাটা তোমরা পাবা, সেই রেখাটা কি পরিমাণ উপরের দিকে উন্নতি হয়েছে সেটাকে তোমাদের লব হিসাবে উপরে রাখতে হবে, এবং রান মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ওই সময়ের মধ্যে তোমাদের কি পরিমাণ সরণ হয়েছে সেটা তোমাকে দেখাতে হবে। তার মানে তোমাকে এভাবে দেখাতে হবে, এখানে আমাদের ওয়াই প্রাইম ছিল, তাহলে ঢাল সমান, এই ক্ষেত্রে ফিজিক্সের এই গতির ক্ষেত্রে তোমরা লিখতে পারবা যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তনটা তোমরা সবসময় ওয়াই অক্ষ বরাবর দেখতে পাবা, মানে উপরে বা নিচে আপ ডাউন করবে, আর সময়ের পরিবর্তনটা তোমরা সবসময় এখানে এক্স অক্ষ বরাবর সরণে দেখতে পাবা। তো এই জায়গা থেকে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমরা এখান থেকে যে রেখাটা পাবো সেই রেখাটা কিন্তু একটা সরল রেখা না, কারণ প্রথম দিকে বেগ বাড়ছিল, তারপরে সমবেগে যাচ্ছিল, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে, তারপরে আবার মন্দন মানে একটু নিচের দিকে নেমে আসবে। তাহলে তোমাকে যদি এই ক্ষেত্রে ঢাল বের করতে বলে, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট অংশ দিয়ে বলবে। তোমাকে বলতে পারে ত্বরণের অংশের ঢাল বের করো, অথবা সমবেগের অংশ থেকে ঢাল বের করো, অথবা মন্দনের অংশ থেকে ঢাল বের করো। এই অংশটা তোমাকে নির্দিষ্ট করে দিবে। অথবা যদি কোনো ছকে এরকম থাকে যে শুধু বেগ বেড়েই চলেছে
অথবা সমবেগে যাচ্ছে, অথবা বেগ কমে চলেছে, প্রত্যেক ক্ষেত্রেই সেই ক্ষেত্রে তোমাকে সরাসরি বলতে পারে ঢাল বের করো। তো এটা বের করা তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না আশা করছি। তার মানে উপরে তোমাকে বের করতে হবে হচ্ছে বেগের পরিবর্তন টোটালটা, আর নিচে হচ্ছে সময়ের মোট পরিবর্তন। তাহলে এভাবে আমরা খুব সহজেই ছক কাগজে লেখচিত্র অঙ্কন করার পর সেখান থেকে ঢাল বের করে ফেলতে পারবো। তো ছক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আমরা পেয়ে গেছি। এখন আমরা আশা করছি তোমরা এই ধরনের গাণিতিক সমস্যা ফেস করলে সমাধান করতে পারবা। তো এখানে তোমাদের জন্য একটা গাণিতিক সমস্যা আমি নিয়ে আসছি। এখানে একটা নতুন ছক দেখতে পাচ্ছ, যেটা আগেরটার চেয়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখান থেকে তোমাদের জন্য আমি দুইটা প্রশ্ন দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো এই জায়গাতে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, ছক হতে মন্দন নির্ণয় করো। আমরা ওই ছকে যেভাবে ত্বরণ বের করেছিলাম একই পদ্ধতিতে এখান থেকে মন্দন বের করতে পারবো। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা দিই তাহলে হচ্ছে এটা যে ছক হতে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই দুইটা প্রশ্ন তোমরা নিজেরা সমাধান করে উত্তর কত হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবো। আশা করি এই ক্লাসটা করার পর এই অধ্যায়ের ছক সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের টাইপ 2 গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।